আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী তার গ্রেফতারের মধ্যে দিয়ে দুই তিনটা জিনিস খুব ক্লিয়ার সামনে চলে আসছে কিনা। মাসুদউদ্দিন চৌধুরীকে ডিবি গ্রেফতার করেছে, ডিবির হাই প্রোফাইল টিম গ্রেফতার করেছে। আমি কোন কোন নিউজে দেখলাম ডিবির প্রধান তিনি নিজে এই অপারেশনের নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমান কিছুই যে ভুলেননি, ছাড় দিলেও ছেড়ে যে দেবেন না তা জানান দিলেন। দেখা যাক কতদূর যান বা যেতে পারেন। দর্শক, আমার স্মৃতিটা নিয়ে যাচ্ছে 111 গভর্নমেন্টে। 111 গভর্নমেন্টে আমলা থেকে রাজনীতিবিদ, চিকিৎসক থেকে সাংবাদিক, সরকারি অধিদপ্তর, সরকারি প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, সরকারি মন্ত্রণালয়, সরকারি উপদেষ্টা, ইভেন দো কোনো টেলিভিশন চ্যানেল, কোনো টেলিভিশন অফিস তটস্থ থাকতো মাসুদউদ্দিন চৌধুরীর নামের উপরে। সে সময়ে একতরফা শক্তিশালী একজন ব্যক্তি ছিলেন 9 ডিভিশন। খুব সহজভাবে আমরা যেটা বুঝি যে সাভার যে ক্যান্টনমেন্ট, সেই ক্যান্টনমেন্টের চিফ মাসুদউদ্দিন চৌধুরী। এবং মাসুদউদ্দিন চৌধুরী 111 সরকার আসায় তিনি একেবারে অকণ্ঠ সমর্থন দিয়েছিলেন। আমরা নিউজে যা দেখলাম, সংক্ষেপে আপনাদেরকে তাও জানাই যে তাকে গুলশান বসুন্ধরা বাসা থেকে, বাড়িধারা বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়েছে, সকালে সেটা প্রকাশ করা হয়েছে। তার বিরুদ্ধে 6টি মামলা আছে বলা হচ্ছে। 111 গভর্নমেন্টের সময়ে আমাদের স্মৃতি টকবক করছে। আমার এমনও মনে আছে মাসুদউদ্দিন চৌধুরীর নাম লিখায় তার ডেজিগনেশন লিখতে গিয়ে ভুল হয়েছিল। সেই ভুলের খেসারত দিতে হয়েছে অনেক সাংবাদিককে। অনেকের অফিসে গিয়ে সিনিয়র অফিসাররা সেই সময়ের এমন তটস্থ পরিবেশ তৈরি করেছিল যে মাসুদউদ্দিন চৌধুরী যেন পিতা, জাতির পিতা, তার নামটা কেন ভুল হবে। আর এর বাইরে তিনি সেই সময় যে কমিশনের প্রধান ছিলেন, বাড়িধারা ডিওএইচএস থেকে গ্রেফতার করা হয়েছে মাসুদউদ্দিন চৌধুরীকে। 111 গভর্নমেন্টে উনি সে সময়কার গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। এবং এই গুরুতর অপরাধ দমন সংক্রান্ত সমন্বয় কমিটি তখন একটা জলজন্ত আজরাইলের নাম ছিল, জলজন্ত জমের নাম ছিল। বাংলাদেশের ডাক সাইটে ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানের কর্তারা এই নামে শুনলে পরেই তাদের গায়ে জ্বর উঠত। কারণ কি? কারণ হচ্ছে যে সেই প্রতিষ্ঠান, এই যে অপরাধ দমন সংক্রান্ত, গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি, এই কমিটির মাধ্যমে সেনা কর্মকর্তাদেরকে দিয়ে বড় বড় ব্যবসায়ীদেরকে, বড় বড় রাজনীতিবিদদেরকে বিশেষ জায়গায় ডেকে নেওয়া হতো। বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগ ছিল তাদেরকে ডেকে নিয়ে প্রথমে তোমার কাছে এত টাকা আছে, এত টাকা সরিয়েছো, এখান থেকে এত খেয়েছো, এর টাকা তোমার কাছে আছে। বহু ব্যবসায়ীর সঙ্গে এই গত 17-18 বছরে আমাদের জীবনে বহু ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে, যারা বলেছেন তারা এই যে সেলটা ছিল সমন্বয় কমিটি, জাতীয় সমন্বয় কমিটি, সে মাসুদউদ্দিন চৌধুরীর নেতৃত্বে সেখানে ডেকে নেওয়া হতো। তারপর 2, 4, 5, 10, 50 কোটি, কখনো কখনো মানে ক্ষেত্র বিশেষে এই টাকার পার্থক্য হতো, সেই টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। টাকা না দেওয়া পর্যন্ত অমানবিক, একেবারে ভাষায় বর্ণনা করা হয় না এমন ধরনের, একেবারে যুদ্ধকালীন যে ধরনের সিচুয়েশন তৈরি করা হয় শত্রুকে ধরার পর, সেই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে বহু মানুষকে যেতে হয়েছে। হ্যাঁ, ছিল তখন অন্যায়কারীরা ছিল, কিন্তু অন্যায়কারীদের উসিলায় তখন অনেক সাধারণ ব্যবসায়ীরাও এই মাসুদউদ্দিন চৌধুরীর সেই গুরুতর অপরাধ সংক্রান্ত সমন্বয় কমিটির রোষানলে পড়েছেন। এবার আসেন দ্বিতীয় প্রসঙ্গ। আমরা যে পোস্টটি, সাংবাদিকের যে পোস্টটি ধরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি, যে তিনি বলছেন যে তারেক রহমান কিছুই ভুলেননি, তারেক রহমানের সব মনে আছে, যে জায়গাটায় উল্লেখ করেছেন যে তারেক রহমান কিছুই যে ভুলেননি, ছাড় দিলেও ছেড়ে যে দেবেন না তা জানান দিলেন। আপনারা সবাই জানেন তারেক রহমানকে 111 সরকারের সময় তারেক রহমান, আরাফাত রহমান, কোকো, খালেদা জিয়া, শেখ হাসিনা সবাইকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তারেক রহমানের উপরে শারীরিক যে অমানবিক নির্যাতন হয়েছিল, যার কারণে তিনি হাঁটতে চলতে পারতেন না, তাকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছে, সেই ব্যথা হতো। এখনো তিনি ভোগেন কিনা সেটাই এই সাংবাদিক হয়তো নির্দেশ করেছেন যে তারেক রহমানের উপর, সেটা তো বিচার বহির্ভূত অত্যাচার ছিল, বিচার বহির্ভূত বেআইনি কাজকর্ম ছিল। 111 গভর্নমেন্টের পরপর শেখ হাসিনার 8-এর সরকারের, 9-এর সরকারের কথা আপনাদের মনে আছে কিনা? আমরা তখন আলোচনা করতাম
শেখ হাসিনা তার পার্লামেন্টে এমপি হিসেবে সংস্কারপন্থী কিছু মানুষকে, যারা সংস্কারপন্থী তার বিরোধী ছিল, মনোনয়ন দিয়েছিলেন। খালেদা জিয়াও দিয়েছিলেন। আজকের মেজর হাফিজউদ্দিন আহমেদ যিনি স্পিকার, তিনিও সংস্কারপন্থী অংশের মহাসচিব থাকার পরও খালেদা জিয়া 8 নির্বাচনে তাকে মনোনয়ন দিয়েছিলেন। এরকম মনোনয়ন দিয়েছিলেন, তখন বলা হতো শেখ হাসিনা, সে ওই যে ইংরেজিতে বলতেন সরঞ্জিৎ সেনগুপ্ত, ফরগিভ বাট নট ফরগেট, মানে শেখ হাসিনা ক্ষমা করে দিতেন কিন্তু ভুলতেন না। সেই একই রকম একটা আবহ আমরা কি মনে করতে পারি যে ক্ষমতার আবহে থাকলে পরে রাষ্ট্রনেতারা তারা ভুলে যান না তাদের উপর দিয়ে কখন কে কি করেছে। এবার আসেন এই সূত্র ধরে, গতকালকে আমি একটি আলোচনায় আমি বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াকে জিজ্ঞেস করেছিলাম 111 সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকার 1 বিরুদ্ধে, ওই যে আমি মাসুদ্দিন চৌধুরী যে সেলের সমন্বয়ক ছিলেন, যে কমিটির সমন্বয়ক ছিলেন, তখন যেসব অত্যাচার নির্যাতন হয়েছে আমরা আরো দেখেছি, আমি আমাদের মাঠ পর্যায়ে দেখেছি, আমরা ভালো ভালো সামাজিক উদ্যোগ বাধাগ্রস্ত হয়েছিল জেলা পর্যায়ের যারা মাসুদ্দিন চৌধুরীর এই সমন্বয়ক টিমের মেম্বার ছিলেন তাদের মাধ্যমে। আমরা দেখেছি বহু সামাজিক বড় বড় প্রোগ্রাম জেলা পর্যায়ে, জেলা কমান্ডাররা, জেলার দায়িত্বে থাকা অফিসাররা তারা উপজেলা পর্যায়ে কিভাবে টাকার জন্য লোভী হয়ে পড়েছিল। সেই লোকগুলোকে শেখ হাসিনা সরকার কখনো বিচারের আওতায় আনেনি। শেখ হাসিনা সরকার খুবই স্বাচ্ছন্দ্যে ফখরুদ্দিন আহমেদ, মইনু আহমেদ তাদেরকে দেশের বাইরে যেতে দিয়েছেন এবং তারা এখনো দেশের বাইরে আছেন। বাট সেই গভর্নমেন্টের বেআইনি কাজ, বেআইনি উদ্যোগ, অন্যায়, অপরাধ কোনো কিছুই আইনের আওতায় আসেনি। বাট আজকে 18 বছর পরে যদি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন এবং তার সময় 111 বিচার প্রক্রিয়া শুরু হতে পারে, আজকে যদি এমন হয়ে থাকে কোনো কারণে শেখ হাসিনা সরকার যে কারণে 111 সরকারের বিচার করেনি, তারেক রহমান এখন সেই একই কারণে ইউনূস সরকারের বিচার করবে না বা করছে না, কিন্তু আবার 18 বছর, 28 বছর বা 38 বছর পরে এই ইউনূস সরকারের যারা ক্ষমতায় থেকে 111 গভর্নমেন্টের চোখ কয়েক গুণ পরিমাণ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, তারাও যে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে না তার কি প্রমাণ আছে? মাসুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে 8টি মামলার কথা বলা হচ্ছে। আমি এই মামলা সম্পর্কে জানতে মোটেও আগ্রহী না, কারণ হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক দিক থেকে পাবলিক পারসেপশন যা আছে মাসুদ্দিন চৌধুরী তখন দুর্দান্ত প্রতাপশালী লোক। এই লোক পরে শেখ হাসিনা সরকারের কৃপায় তিনি 6টা বছর 3বার সময় বাড়িয়ে তিনি অস্ট্রেলিয়া হাই কমিশনার ছিলেন। তিনি এরপরে আরো নাটকীয়ভাবে আওয়ামী লীগের নমিনেশন চান, শেখ হাসিনা পথ ধরিয়ে দেন, যে জাতীয় পার্টিকে তিনি কলকাঠি নাড়তেন জাতীয় পার্টি থেকে নমিনেশন নিতে, জাতীয় পার্টিতে গিয়েই নমিনেশন নিয়ে দুইবার এমপি হন এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হয়ে যান। ফলে সেই টাইপের মানুষ আজকে গ্রেফতার হয়েছেন। আমি শুধু দেখছি যে অদূর ভবিষ্যৎ, যে এই যে পাপ যে বাপ কেউ ছাড়ে না, এবং আজকে সাদামাটা চোখে কোনো কোনো অন্যায়ের হয়তো বিচার এড়িয়ে যাবে, পুলিশ হত্যার বিচার এড়িয়ে যেতে পারে, কিন্তু ইতিহাস কি প্রমাণ করে? যেগুলো কোনো কিছুই বিনা চ্যালেঞ্জে প্রকৃতি ছাড়ে না, ইতিহাস ছাড়ে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। সেই সাথে এইটুক প্রশ্ন করে রাখি, মরণোত্তর হোক, কোনোভাবেই হোক, যতটুকু অন্যায় যার আছে সেই অন্যায় তো সে শাস্তি পাওয়ার কথা। মাসুদ্দিন চৌধুরী যদি 111 গভর্নমেন্টের অন্যায় অপরাধের কারণে এখন শাস্তির মুখোমুখি হয়ে থাকে, ফখরুদ্দিন আহমেদ বা মইনু আহমেদ তাদের জন্য কি একই রকম ফলাফল অপেক্ষা করছে? গতকাল অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার বারিধারা ডিওএইচএস এর নিজের বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন 2007 সালে যে 111 এর অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড মাসুদ উদ্দিন চৌধুরী। এতদিন পরে এসে হঠাৎ তার গ্রেপ্তার হওয়ার কারণ কি? এটা কি 111 এর প্রতিশোধ? একদিকে 111 এর প্রতিশোধের কথা যখন আলোচনা হচ্ছে, তখন সারা দেশ জুড়ে নানা ধরনের নৈরাজ্য, তেল নিয়ে মহা কেলেঙ্কারি ঘটছে বিভিন্ন জায়গায়, পাম্পে পাম্পে। 111 এর অন্যতম কুশীলব লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড মাসুদ উদ্দিন চৌধুরী প্রচন্ড দাপট ছিল সেই 111 এর সরকারে। তিনি কে কোথায় দুর্নীতি করলো, ব্যবসায়ীদের দুর্নীতি, এসব খুঁজে বেড়াতেন।
এবং অনেককে গ্রেপ্তার করেছিলেন। সেই দাপটে মাসুদউদ্দিন চৌধুরী বয়সও হয়েছে এখন তার, 70 পেরিয়ে গেছে। তো সেই অবস্থায় তিনি গতকাল রাতে গ্রেপ্তার হয়েছেন। তার এই গ্রেপ্তার নিয়েই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশব্যাপী আলোচনা চলছে। কে এই মাসুদউদ্দিন চৌধুরী? 1975 সালের মে মাসে তিনি রক্ষী বাহিনীর অফিসার হিসেবে জয়েন করেছেন। পরে 75 সালের আগস্টের পট পরিবর্তনের ফলে রক্ষী বাহিনীর সিনিয়র অফিসারদের যখন আর্মিতে কোঅপ্ট করা হয়, সেই হিসেবে তিনি আর্মিতে গিয়েছিলেন এবং তিনি একমাত্র রক্ষী বাহিনীর অফিসার যিনি লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত হতে পেরেছিলেন। এটার পেছনে অবশ্য বলা হয় যে এই মাসুদউদ্দিন চৌধুরী কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের আত্মীয়। তারেক রহমানের মামা, তার ভাইরা ভাই হলো এই মাসুদউদ্দিন চৌধুরী, সেই হিসেবে তারেক রহমানের মামা। এবং বিএনপি সরকারের আমলেই তার আসলে প্রমোশন গুলো হয়েছে। কিন্তু 2001 থেকে 2006 সালে যখন তারেক রহমান প্রচন্ড প্রতাপে হাওয়া ভবন চালাতেন, মানুষের সাথে খুব উগ্র ব্যবহার করতেন, হ্যাঁ, এবং প্রচন্ড ক্ষমতার অপব্যবহার করতেন, তার নামে প্রচুর কথাবার্তা শোনা যায়, প্রচুর বদনাম তখন তিনি কামিয়েছিলেন। তো সেই সময় এই লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড মাসুদউদ্দিন চৌধুরীর সাথেও তারেক রহমানের সম্পর্কের অবনতি হয়েছিল। তো এই ব্যক্তিগত সম্পর্কের অবনতি, এসব কারণেও ধারণা করা হয় যে 111-এর সরকারের সময় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারেক রহমান 1 বছরের বেশি সময় জেলে ছিলেন। সেই সময় অনেক নেতা গ্রেপ্তার হয়েছিলেন, তারা 1 বছরের বেশি জেলে ছিলেন। কিন্তু তারেক রহমানের স্পেশালিটি হলো যে তাকে বন্দী অবস্থায় চরমভাবে নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনের সাথে এই মাসুদউদ্দিন চৌধুরী জড়িত কিনা এটা নিয়েও একটা আলাপ আছে। তো এখন মাসুদউদ্দিন চৌধুরীকে কেন গ্রেপ্তার করা হলো? তাকে গ্রেপ্তারের পেছনে ডিবির প্রধান বলেছেন যে কমপক্ষে তার বিরুদ্ধে 5টা মামলা আছে। তিনি আদম পাচারের সিন্ডিকেটের সাথে জড়িত, সেখানে 9-6 করেছেন। তিনি নাকি কিছু খুনের মামলার সাথেও জড়িত। 2024-এর জুলাই আগস্টের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, যেখানে ঢালাওভাবে আসামি করা হয়েছে, সেখানে তার নামও আছে। এছাড়া তার আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন অনেক অবৈধ সম্পত্তির মালিক বলেও শোনা যাচ্ছে। অর্থাৎ যে কাউকে ফাঁসানোর জন্য যে কমন মামলাগুলো হয়, সেই মামলাগুলোই তার বিরুদ্ধে হয়েছে। এখন তাকে আদালতে আনা হবে, রিমান্ডে নেওয়া হবে কিনা, এই বিষয়গুলো নিয়েই এখন আলোচনা হচ্ছে। কিন্তু তারেক রহমান যে বলেছিলেন দেশে ফিরে যে তিনি বা প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রতিহিংসার রাজনীতি করতে চান না, তিনি ইনক্লুসিভ একটা সমাজ ব্যবস্থার কথা ভাবছেন, কিন্তু আসলেই কি তিনি প্রতিহিংসার বাইরে উঠতে পেরেছেন কিনা? তারেক রহমানের আচরণ, যারা তাকে 2001 থেকে 2006 পর্যন্ত দেখেছেন, তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে তার কথাবার্তা আচরণে একটা পরিবর্তন এসেছে। হ্যাঁ, সে আগের মতো সেই অ্যাগ্রেসিভনেসটা নাই। ভদ্রভাবে কথা বলছেন। অনেকে বলছেন যে 17 বছর বিলেতে থাকার কারণে তার মধ্যে একটা পরিবর্তন এসেছে। তার বাহ্যিক পরিবর্তনের পাশাপাশি তার কি আসলেই ভেতরে পরিবর্তন হয়েছে? একজন আমাকে বলেছিলেন যে আমি বলছিলাম যে একটা মানুষ ক্ষমতা নিয়েছে, তাকে আমরা একটু অবজার্ভ করি, তাকে সময় দেন, আপনারা এত অস্থির হচ্ছেন কেন, এখনই এত সমালোচনা করার কি দরকার, ক্ষমতা তো নিয়েছে 1 মাস হলো কেবল। তিনি আমাকে বলেছিলেন যে দেখবেন 6 মাসের মধ্যেই আপনারা তারেক রহমানের আসল চেহারা দেখতে পারবেন। তার যে বর্তমানে মুখোশটা দেখতেন, সেই মুখোশটা তখন থাকবে না। তখন আপনারা আসল সেই নিষ্ঠুর তারেক রহমানকে দেখতে পারবেন। তো আমি বলেছি এটা 6 মাসের আগে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করব না, যেহেতু আপনি 6 মাস সময় দিয়েছেন। তিনিই আমাকে খুব সম্প্রতি ফোন করে বললেন যে ভাই 6 মাস লাগবে না, ভালো করে খেয়াল করবেন, তারেক রহমানের মুখোশ কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে। তো তারই একটা নিদর্শন এই মাসুদউদ্দিন চৌধুরীর ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি। মাসুদউদ্দিন চৌধুরী তো জানতেন যে 111-এ তার একটা ভূমিকা ছিল এবং তারেক রহমানের রোষানলে তিনি পড়তে পারেন, কিন্তু তারপরেও তিনি কেন মানে নিজের বাড়িতেই ছিলেন, কেন তিনি আত্মগোপনে যাননি বা
কারা তাকে ভরসা দিয়েছিলেন যে কিছু হবে না, আপনি আপনার মতো থাকেন? শোনা যায় যে সাবেক সেনাপ্রধান যে ইকবাল করিম ভূঁইয়া এবং আরো এরা কয়েকজন মিলে তারাই মাসুদুদ্দিন চৌধুরীকে বলেছিলেন, যে আশ্বাস দিয়েছিলেন থাকেন, কিন্তু সেই আশ্বাস তো কাজ করলো না। এখন কেবলমাত্র মাসুদুদ্দিন চৌধুরী একাই গ্রেপ্তার হয়েছে নাকি আরো আরো অনেকেই গ্রেপ্তার হবেন, সেটা নিয়েও এখন কিন্তু আলোচনা শুরু হয়েছে। মাসুদুদ্দিন চৌধুরী গ্রেপ্তার হলেন এটা কি প্রতিশোধ নেবার জন্য কিনা, সেটা নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন আমরা বাংলাদেশের কয়েকটা ঘটনায় যে ঈদের পরে জাস্ট গত 2-1 দিনের মধ্যে যে ঘটনাগুলো পেয়েছি খুবই অ্যালার্মিং। মানে একদিকে বিএনপি, যুবদল, ছাত্রদলের চাঁদাবাজি চলছে। নারায়ণগঞ্জে একজনের কাছে 50 লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে, তিনি 50 লাখ টাকা দিতে রাজি না হয় তার দালানটা একেবারে বিল্ডিং, ইটের বিল্ডিং, সেটাকে একদম পিটিয়ে মানে একদম ভেঙে ফেলা হয়েছে। মানে আমি তো এটা ভাবতেই পারি না যে একটা স্বাধীন দেশে কিছু দুর্বৃত্ত এসে একজনের বাড়ি হাতুড়ি শাবল দিয়ে একদম ভেঙে ফেলেছে। তার অপরাধ সে চাঁদা দিতে রাজি হয়নি। দিস ইজ বিএনপি। অনেকগুলো তেলের পাম্পেতে খবর পেলাম সেখানে গ্রাহকদের সাথে সংঘর্ষ হয়েছে। বাগেরহাটে যুবদলের এক নেতা 5 লাখ টাকা পেট্রোল পাম্প থেকে লুট করেছে, পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিলেটে বাউল সঙ্গীত অনুষ্ঠান পণ্ড করা হয়েছে, হ্যাঁ, সেটা বাতিল করা হয়েছে। সেই সেই সঙ্গীতস্থলে হামলা করা হয়েছে এবং সেখানে নারায়ে তকবীর স্লোগান দেওয়া হয়েছে। আরো অনেকগুলো আপনার সামনে, এই যে কুষ্টিয়ায় বিএনপি নেতার ডাকাতি করতে গিয়ে মানুষের হাতে ধরা পড়েছে, তার হাতে রামদা ছিল, সে অনেকে কুপিয়েছে, আহত করেছে। খাল খনন নিয়ে বিএনপির বিভিন্ন জায়গায় বিএনপির 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে। সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় বিএনপির নিজেদের মধ্যেও কিন্তু এই সংঘর্ষগুলো চলছে। তাহলে এই যে এই যে ঘটনাগুলো, যে রিপোর্টগুলো, এটা এটা আমি জাস্ট বললাম কয়েকটা, এটা দীর্ঘ তালিকা আছে। তাহলে কেমন আছে বাংলাদেশ? আমরা না নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম, ইনুস বিশাল সংস্কারের পথে বাংলাদেশকে তুলে দিয়ে গেল, কিন্তু কোন বাংলাদেশকে আমরা দেখছি? ক্যান্টনমেন্টের একজন খুব প্রভাবশালী সেনা কর্মকর্তার সূত্রে আমি জানতে পেরেছি যে তারা অলরেডি বলা শুরু করেছেন যে তারেক রহমান দেশটা ঠিকমতো চালাতে পারছেন না। আরো যেটা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যে সারা দেশের দলের উপর তারেক রহমানের তেমন কোনো হোল্ড নেই, নিয়ন্ত্রণ নেই। এটা কিন্তু খুব অ্যালার্মিং। তারেক রহমান যতই আপাতত দৃষ্টিতে তার আচরণ, কথাবার্তা, চালচলন বদলাক, তার দল কিন্তু বদলায়নি এবং সেই দলটার উপরে তার সারা দেশব্যাপী কোনো নিয়ন্ত্রণ নেই। এদিকে সারা পৃথিবীর যে অর্থনৈতিক একটা সংকট শুরু হয়েছে তেলকে নিয়ে, জ্বালানি মন্ত্রী বলছে তেল নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, পর্যাপ্ত তেল আছে, কিন্তু মানুষজন, গ্রাহক তেল পাচ্ছে না। আজকে যারা এই রাইড শেয়ারিং করেন বা উবার, পাঠাও এসব চালান, তাদের বিশাল মিছিল হয়েছে তেলের দাবিতে, কারণ এটা সরাসরি তাদের পেটে লাথি পড়ছে। আর সাধারণ মানুষ যারা বাইক চালায় এদের তো আরো ক্রাইসিস। সরকার যা বলছে মাঠের রিপোর্ট তা সমর্থন করছে না। সব মিলিয়ে একটা মানে অনেকগুলো সংকট ঘনীভূত হয়ে আসছে। এবং এর আগেও আমরা দেখেছি যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময়ও কিন্তু এরকম তেলের একটা ক্রাইসিস হয়েছিল, তখন ব্যারেল $140 উঠে গিয়েছিল, এখনো 140 ওঠে নাই, বাড়তেছে। সেই সময় কিন্তু তেলের দাম বাড়লেও শেখ হাসিনা কিন্তু তেলের সরবরাহটা নিশ্চিত করেছিল, এরকম পাম্পে পাম্পে হাহাকার দেখা যায়নি। কিন্তু এবার এই সরকার এই সংকট কিভাবে ম্যানেজ করবে এখন পর্যন্ত তো আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না। আর ইউনূস তো সে দিন আনি দিন খাই, লোন করছে ঘি খাইছে, লোন করছে ঘি খাইছে, লোকজনের বেতন দিছে। এই যে জ্বালানি নিরাপত্তা 1 বছর 2 বছর আগামীতে কি হবে এগুলো নিয়ে তো তার কোনো ভাবনা ছিল না। আজকে শুনলাম সে নাকি তার গার্লফ্রেন্ড লামিয়াকে নিয়ে জাপানে গেছে, যদিও এই নিউজটা কিন্তু বাংলাদেশের প্রধান গণমাধ্যমে এখনো দেখি নাই। বিশ্বের সব প্রান্তের মানুষ এখন যে জ্বরে ভুগছে সেটি হচ্ছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধ। তথাপি মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে এটি শুধু ইরাক, ইরান
বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ছড়িয়ে পড়েছে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য যতগুলো রাষ্ট্র আছে প্রায় সবগুলি রাষ্ট্রতে। তারপরে সিরিয়াতে আছে, ইয়েমেনে আছে, তারপরে লেবানন তো প্রতিদিন চলছে। তা এইরকম একটা অবস্থায় এই জায়গায় যুদ্ধটি হলে সারা পৃথিবীতে তার কিভাবে কম্পন অনুভূত হচ্ছে দেখেন। পৃথিবীর প্রায় সকল প্রান্তে জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে এশিয়ার দেশগুলোর যে জ্বালানি, সেটার বেশিরভাগই এই মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ করা হয়। আর এটি হরমুজ প্রণালী হয়ে, আপনারা জানেন যে ইরান এবং সৌদি আরবের মাঝামাঝি যে প্রণালীটি, সেটি হচ্ছে হরমুজ প্রণালী। এই প্রণালীতেই কুয়েত অবস্থিত, এই প্রণালীতেই বাহরাইন, এখানেই দুবাই, এখানেই কাতার এবং এখানেই সৌদি আরবের সবচেয়ে বড় অংশ। আর ইরান তো রইলই। তাহলে দেখেন যে এই হরমুজ প্রণালীটাই মূলত তেলের সরবরাহের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখে এসেছিল। এখন এই হরমুজ প্রণালী দিয়ে তেল যখন যেতে পারছে না, তখন সারা পৃথিবীতে হাহাকার পড়ে গেছে। বিশেষ করে এশিয়ার উন্নয়নশীল দেশ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, চায়না। তবে চায়নার বিকল্প উৎস আছে, ভারতেরও বিকল্প উৎস থেকে, রাশিয়া থেকে দীর্ঘদিন থেকে তেল মজুত করে রেখেছে। ভারতে এখনো সেই সমস্যাটি ততটা প্রকটভাবে দেখা দেয়নি। আর রাশিয়ার তেল ভারতে অহরহ আসছে। তাহলে এখন সমস্যাটি মূলত ইন্দোনেশিয়া, জাপান, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই অঞ্চলে চরম আকার ধারণ করেছে। আর আমেরিকা সেই 7 সাগরের তীরে ওপারে বসে তারা কিন্তু কোনো দুঃখে নাই, কষ্টে নাই। তাদের কিন্তু যুদ্ধের কোনো হাহাকার নেই। কেননা ইরানের এমন কোনো ক্ষেপণাস্ত্র নেই যেটি ইরান থেকে আমেরিকা পর্যন্ত ছুটতে পারে। যার কারণে যুদ্ধ যতই হবে আমেরিকা ইনভলভ থাকবে, কিন্তু আমেরিকার ভূমিতে কোনো যুদ্ধ হবে না। যার কারণে এই যুদ্ধটি মূলত এশিয়ার যুদ্ধ, এই যুদ্ধটি মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ, এই যুদ্ধটি মূলত আরব ভূখণ্ডের লোহিত সাগর এবং পারস্য উপসাগরের যুদ্ধ। এই যুদ্ধটি আমাদের তথা দক্ষিণ পূর্ব এশিয়া সহ এশিয়ার মধ্যপ্রাচ্যের অস্তিত্বের সংগ্রাম। এখন এই সংগ্রামে কারা জিতবে, কারা হারবে সেটা বড় কথা নয়, কিন্তু এই যুদ্ধে কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষের জীবন যাচ্ছে, সেটা কিন্তু সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। আপনি দেখেন বাংলাদেশে 2 রকমের খবর আপনি দেখবেন। মিডিয়াতে যান, ব্লগে যান, আপনি দেখবেন ইরান অলরেডি আমেরিকাকে হারিয়ে জয়লাভ করে ফেলেছে। যেমনটা 1991 সালে যখন সাদ্দাম হোসেনের সাথে আমেরিকার যুদ্ধ হয়েছিল, এইরকমই বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজ আসছিল। অন্যদিকে আমাদের দেশের যে জামাতি মৌলবী যারা এবং যারা কট্টরপন্থা অবলম্বনকারী অন্যান্য মৌলবী আছে, তারা কিন্তু সবাই ইরানের বিরুদ্ধে। খেয়াল করে দেখেন, তারা ইরানকে আমেরিকার চাইতেও খারাপ রাষ্ট্র হিসেবে ট্রিট করে। কেন? কারণ তারা শিয়া। অথচ দেখেন আমাদের এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষে যার নেতৃত্বে, যিনি এই ভারতবর্ষকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল, সেই মির্জাফর, তিনিও ছিলেন শিয়া। ভারতের এবং পাকিস্তানের বিভাজনের সময়ে যিনি নেতৃত্ব দিয়েছেন, মোহাম্মদ আলী জিন্নাহ, তিনিও কিন্তু শিয়া। তাকে কিন্তু জাতির পিতা হিসেবে মেনে নিতেও আমাদের দেশের এই মৌলবীদের মনে কোনো কষ্ট লাগে না, কিন্তু তিনিও শিয়া। তাহলে এখন ব্যাপারটা বোঝেন, এই শিয়াদেরকে আপনি বলছেন যে শিয়ারা ইসলামকে ধ্বংস করছে, শিয়ারা ইমামদেরকে মানে না, আমাদের সাহাবীদেরকে মানে না, অমুক করে না, তমুক করে না। কিন্তু সত্যিকার অর্থে আপনি দেখেন যে শিয়া এবং সুন্নি ইসলামের জন্ম কিন্তু মানে 2টা গ্রুপের জন্ম ইসলামের অর্থাৎ আবির্ভাবেরও 200 বছরের পর, 200 থেকে 300 বছর পরে শিয়া এবং সুন্নির এই বিষয়টি আবির্ভূত হয়েছে। কিন্তু ইসলামের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 20 বছরের মাথায়, 20 থেকে 22 বছর, 20, 22, 24, 25, 26, 27, অর্থাৎ
632 সাল থেকে 664 সাল পর্যন্ত সময়ের ভিতরে এই 32 বছরে 4 জন খলিফার মধ্যে 3 জন খলিফাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই নির্মমভাবে হত্যা করার পরে যাদের কাছে ক্ষমতা গিয়েছে তারা 97 বছর মহানবীর বংশে একজন পুরুষ মানুষকেও রাখে নাই। তারা কিন্তু কেউ শিয়া ছিল না, তারা সবাই সুন্নি ছিল। কিন্তু তাদের নামের পরে আপনারা রহমতুল্লাহ এরকম অনেক উপাধি আপনারা পড়েন, কিন্তু সত্যিকার অর্থে শিয়া এবং সুন্নির যে বিভাজন, এই বিভাজনটি ইসলামের অনেক দূরবর্তী ইস্যু। ফান্ডামেন্টাল যে জায়গা কোরআন, মহানবী বলেছেন যে আল্লাহর বাণী হচ্ছে কোরআন। এই কোরআন নিয়ে শিয়া সুন্নির মধ্যে কোনো বিভেদ নেই। শিয়ারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু 3 বেলায় পড়ে। জোহর এবং আসর একসাথে পড়ে, মাগরিব এবং এশার নামাজ একসাথে পড়ে, ফজরের নামাজ আলাদাভাবে পড়ে। কেন পড়ে? শিয়ারা বলছেন কোরআনের ভেতরে যা দেখেছেন তাদের কাছে মনে হয়েছে আল্লাহ 3টি সময়কে নির্দিষ্ট করে বলেছেন, একটি দিনের মধ্যভাগ, একটি দিনের শেষ ভাগ, আর একটি প্রত্যুষ। এই 3টি সময়ের কারণে তারা 5 ওয়াক্ত নামাজকে এই 3 সময় পড়ে। এবং আপনারা যদি দেখেন আজকের যে আধুনিক বিশ্বে ইসলাম ধর্মের যে সংস্কার, অর্থাৎ অন্ধকার থেকে বেরিয়ে আসা, ইসলাম ইটসেলফ ইজ নট অন্ধকার, এটা আলোকিত একটা ধর্ম। কিন্তু এই আলোকিত ধর্মকে যারা অন্ধ করে রেখেছে, যে সামাজিক প্রথা, কুসংস্কার, এটার থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে এই শিয়া রাষ্ট্রসমূহ, শিয়া মতবাদগুলো পুরা পৃথিবীতে সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন রেখেছে। আমাদের যদি আপনি পুরা বিশ্বে দেখেন, বাংলাদেশে যে ওয়াজ করে সকালে বিকালে রাতে দুপুরে, একটা আজকে বলে কালকে আরেকটা বলে, ওই কাজী ইব্রাহিম জিনের বাদশা যে উনি, তাদের যে ওয়াজ খিস্তি খেউর আপনারা শুনতে শুনতে তো অসুস্থ হয়ে গেছে অনেক মানুষ। কিন্তু ইরানে আপনি এইরকম ওয়াজ করতে পারবেন না। আপনাকে ইসলামী জ্ঞান অর্জন করার পর ফিলোসফিক্যাল আসপেক্টে আপনি ফিট কিনা মানুষের কাছে ওয়াজ করার জন্য, ইসলামের মতো সফিস্টিকেটেড একটা বিষয়কে, কোরআনের মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে ব্যাখ্যা করার জন্য আপনি ফিট কিনা, সেটা সার্টিফিকেট লাগে। এবং ইসলামী বিশ্বে পুরা এই যে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, আবুধাবি যা বলতেছেন, এটা কিন্তু সবাই সুন্নি। এরা একটি মাত্র দেশ ইরান, সেটার সাথে কেউ পারে না বলেই আমেরিকার সাথে বাবা ডেকে তাদের পায়ে ধরে থাকে, তাদের তাবেদার হয়, তাদেরকে নিজের দেশে ঘাঁটি করতে দেয়, তাদেরকে অর্থ দেয়, বৃত্ত দেয়। আর ইরান এই পারস্য সভ্যতা, তারা ইসলাম ধর্মকে গ্রহণ করেছে ঠিকই, কিন্তু তাদের যে শৌর্য বীর্য, সেটা তারা বিসর্জন দেয়নি। আজকের এই পৃথিবীতে আমেরিকার মতো সুপার পাওয়ারের সাথে মানে প্রতিযোগিতা করে এই রকম একটা যুদ্ধ এতদিন পর্যন্ত প্রলং করা, টিকিয়ে রাখা একমাত্র ইরানের পক্ষেই সম্ভব ছিল। এছাড়া যদি এটা সৌদি আরব হতো, এটা যদি কোনো সুন্নি রাষ্ট্র হতো, তাহলে এর অনেক দিন আগে 3 দিনের মাথায় আমেরিকাকে বাবা ডাইকা আত্মসমর্পণ করে চলে আসতো। তাহলে আপনারা বোঝেন যে আমাদের বাংলাদেশে যেসব জঙ্গি নেতা, আমাদের বাংলাদেশে যেই সব জামাতে মোল্লা, বাংলাদেশের যেই সকল মানে তথাকথিত আলেম ইরানের বিরুদ্ধে আচরণ করে, ইরানকে সন্ত্রাসী বলতে চায়, ইসলাম ধর্মের মানে ধ্বংস করার জন্য ইরানকে দায়ী করতে চায়, তাদেরকে ইসলামের হিস্ট্রিটা একটু দেখতে বলবো। যে প্রথম এই যে ইরানে কিন্তু ওয়াহাবিজমের জন্ম হয়নি, কিন্তু এই ওয়াহাবিজম ধর্মকে, ইসলামকে এই রাজনীতিতে নিয়ে আসার যে আব্দুল ওহাব নজদি, এই নজদিকের সেই লোক যখন এই ইসলামকে পলিটিসাইজ করলো, সেই ইসলাম সারা বিশ্বে মৌলবাদের জন্ম দিল, আল কায়দার জন্ম দিল, সারা বিশ্বে আইএসের জন্ম দিল, সারা বিশ্বে তালেবানের জন্ম দিল। এখন দেখেন তো, শিয়া কোনো রাষ্ট্রে, শিয়া কোনো মতবাদ থেকে এরকম জঙ্গি কি কোথাও উৎপাদিত হয়েছে? হয়নি, হবে না। কারণ তারা তাদের দেশকে ভালোবাসে, তাদের ইসলাম তারা তাদের দেশেই রাখতে চায়। তারা পুরো পৃথিবীতে মৌলবাদ, সন্ত্রাসবাদ, ধর্মের নামে জঙ্গিবাদ চড়াতে চায় না। তাই এই মৌলবাদীরা, তথাকথিত এইসব মোল্লা গোষ্ঠী ইরানের বিরুদ্ধে। আমি ইরানের পক্ষে সে কথা বলছি না, কিন্তু মানবতার পক্ষে তো দাঁড়াতে হবে। ইরান তো এই যুদ্ধ ডেকে আনেনি, ইরানের উপরে অযাচিতভাবে আমেরিকা শক্তি আছে বলে তার অস্ত্র চালিয়েছে। তাই ইরান যদি আজ হেরেও যায়,
তবু বলতে হবে মানবতা হেরে গেছে। কারণ আমেরিকার আজকে যিনি শাসন করছেন তার কাছে মানবতাবোধ, ভদ্রতাবোধ, শিষ্টাচার, রাষ্ট্রাচার, মানবাচার কোনো কিছুই কিন্তু নাই। তাই আসুন বাংলাদেশের এইসব পাতি মোল্লাদের কথা না শুনে, মানুষে মানুষে বিভেদ তৈরি না করে, পৃথিবীর মানুষ যে যে দেশে আছে, যে যে ধর্ম পালন করে, যেভাবে আছে, সত্য এবং ন্যায়ের ভিত্তিতে কোনো রাষ্ট্রের সমালোচনা করুন, ধর্মের ভিত্তিতে নয়, অথবা ধর্মের কোনো উপভাগ বা সেক্টরের ভিত্তিতে নয়, শিয়া বা সুন্নির ভিত্তিতে নয়, ইসমাইলি বা হানাফির ভিত্তিতে নয়, মানুষের ভিত্তিতে, নীতি এবং নৈতিকতার ভিত্তিতে সমালোচনা করুন।